মধুপুর গ্রামে বাস করত এক চাষি। চাষি তার বাড়িতে মা বোন আর বউকে নিয়েই থাকতো। চাষি ছিল বেজায় দুঃখী, কারণ তার বাড়িতে সব সময় ঝগড়া হতো। এমনই একদিনের কথা। ভাবি, ও ভাবি, কোথায় গেলে তুমি? এতক্ষণ লাগছে কেন পানি নিয়ে আসতে শুনি? আমি সেই কখন থেকে বসে আছি পানির জন্য। এই তো তুলি, এখনই পানি নিয়ে আসছি। চুলায় ভাত তরকারি রান্না হচ্ছিল, তাই পানি গরম করতে দেরি হয়ে গেল। এই নাও তোমার গরম পানি। এতক্ষণ পর পানি এনেছো? কই গরম পানি কই? ইস, পানি তো একটুও গরম না। আবার গরম করে নিয়ে এসো, ঠান্ডা হয়ে গেছে। না তুলি, এখন আর পানি গরম করা সম্ভব নয়। চুলায় ভাত তরকারি রান্না হচ্ছে, একটু পর তোমার ভাই কাজ সেরে খেতে চলে আসবে। রান্না শেষ না হলে তোমার ভাইকে কি খেতে দেবো বলতে পারো? যা গরম হয়েছে তা দিয়ে আজকের মতো গোসলটা সেরে নাও। না, এই পানি মোটেও গরম না। আমি গরম পানি ছাড়া গোসল করতে পারবো না। মা, ও মা, কোথায় তুমি? দেখে যাও, তোমার ছেলের বউ আমাকে মারছে গো। এ কথা বলে ননদ কাঁদতে শুরু করে, আর তখনই মেয়ের মা বাইরে চলে আসে। কি ব্যাপার কি বৌমা, কি হয়েছে? তুলি এইভাবে কাঁদছে কেন? কি করেছো আমার মেয়ের সাথে? তা তুমি আবার আমার মেয়ের গায়ে হাত তোলনি তো? জি মা, এসব আপনি কি বলছেন? আমি তুলির সাথে তেমন কিছুই করিনি। পানি আবার গরম করতে বলেছিল, কিন্তু চুলায় ভাত তরকারি থাকায় পানি গরম করতে পারবো না, তাই বলেছি। এখন এ সময় কে খেতে আসবে শুনি? আগে আমার মেয়ের জন্য গরম পানি করে নিয়ে এসো, তারপর রান্না। কিন্তু মা, আপনার ছেলে তো একটু পরই বাড়িতে আসবে, তখন তাকে খেতে দিতে হবে। সে তো ভোরবেলা জমিতে কাজে গেছে, কিছু খেয়ে যায়নি। মার চেয়ে দেখি মাসির দরদ বেশি। আমি জানি আমার ছেলেকে দেরি করে খাবার খেতে দিলে কিছুই বলবে না। তোমাকে এই নিয়ে চিন্তা করতে হবে না। আর হ্যাঁ, যা বলেছি তাই জলদি করো। দেখেছো মা, ভাবি তোমার সাথেও কেমন তর্ক করছে। আমার তো ইচ্ছে করছে এখনই তোমার ছেলের বউটাকে বাড়ি থেকে বের করে দেই। ছোট মুখে বড় বড় কথা শোনাচ্ছে আমাদেরকে। না না মা, আমি আর কিছুই বলবো না। এখনই তুলির জন্য পানি গরম করে আনছি। এরপর চাষির বউ তুলিকে আবারও গরম পানি করে দেয়। কিছুক্ষণ পর চাষি কাজ শেষ করে বাড়িতে আসে খাবার খাওয়ার জন্য। বউ, ও বউ, খেতে দাও, খুব খিদে পেয়েছে। সকাল থেকে এত খাটুনি খাটতে হয় যে খাওয়ার কথা ভুলে যাই। তাড়াতাড়ি খাবার বেড়ে দাও, খেয়ে দে আবার কাজ করতে যেতে হবে। এই নাও পানি, আগে গলাটা ভিজিয়ে নাও দেখি। আমি এক্ষুনি খাবার বেড়ে দিচ্ছি, তুমি হাত মুখ ধুয়ে খেতে এসো, কেমন? ঠিক আছে বউ, কাল গঞ্জে যেতে হতে পারে, বুঝলে? ভালো সার আর বীজ কিনে আনতে হবে। ভালো সার জমির জন্য খুবই দরকার। মোড়ল মশাই বলেছে ভালো সার আর বীজ নিয়ে আসতে। তা ভালো কথা, মা আর তুলি কি খাবার খেয়েছে? হ্যাঁ, খেয়েছে। খাবার খেয়ে হয়তো বিশ্রাম নিচ্ছে। এত কথা বলো না, তুমি তাড়াতাড়ি খাও তো। ওদের নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। খাবার শেষ করো, নইলে কাজে যেতে দেরি হবে। এরপর চাষি এবং চাষির বউ দুজনে একসাথে খাবার খায়। কিছুক্ষণ পর খাওয়া শেষ করে চাষি কাজে চলে যায়। বৌমা, ও বৌমা, কোথায় গেলে বলো দেখিনি? সেই কখন থেকে বসে আছি এক কাপ চায়ের জন্য। তা কি হলো কি তোমার? কি যে করবো এই বউকে নিয়ে, আর পারি নে বাপু, আর পারি নে। ওই শুরু হলো শাশুড়ি আর ননদের ডাকাডাকি। এখন এটা খাবে তো ওটা খাবে না, ওটা খাবে তো ওটা খাবে না, আর আমি যে একটু শান্তিতে বসে খাবো তারও কোনো উপায় নেই। আসছি গো মা, আসছি, চা নিয়ে আসছি। বলছি মা, এক কাজ করলে কেমন হয় বলো তো? এই বউকে বিদায় করে দাও। ভাইকে দেখে শুনে আবার ভালো একটা জায়গায় বিয়ে দেবো আমরা। তখন আর এই বউয়ের ছায়াও দেখতে হবে না। আমরা সবাই শান্তিতে থাকতে পারবো গো। তা ঠিকই বলেছিস, কিন্তু গ্রামের লোকেরা কি বলবে বল দেখিনি মা। আর তোকেও তো একটা ভালো জায়গায় বিয়ে শাদী দিতে হবে। তোর ভাইয়ের দুই বিয়ে হলে তোকে যে কেউ বিয়ে করতে চাইবে না রে। আমার বিয়ে নিয়ে তোমাকে ভাবতে হবে না।
সময় হলে বিয়ে ঠিকই হবে। কাল চলো একবার বুড়ি কবিরাজের বাড়ি যাই। তুই ঠিকই বলেছিস, একবার হইলেও বুড়ি কবিরাজের বাড়ি যেতে হবে, শেষ চেষ্টা করে দেখবো। কি ব্যাপারে শেষ চেষ্টা করবেন মা? এ নিন আপনাদের চা আর বিস্কুট। ওসব কিছু না, তোমাকে নিয়ে এসব ভাবতে হবে না। তা লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনছিলে কেন? আর এত দেরি করলে কেন চা আনতে? কি করছিলে এতক্ষণ? মা, চুলা ধরানোর মতো কাঠ ছিল না, তাই জঙ্গল থেকে জোগাড় করে আনতে হয়েছে কাঠ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর ন্যাকামি করতে হবে না। আমি জানি কথাগুলো শোনাও না শোনার ভান করা হচ্ছে। সময় মতো ভাইয়ের কাছে সব বলে দেওয়া হবে, তাই তো? না না, বিশ্বাস করো আমি কিছুই শুনিনি। তোমার ভাইকে কি বলবো বলো? আচ্ছা হয়েছে হয়েছে বৌমা, আর কথা বাড়িও না। এবার যাও, তাল গাছ থেকে তাল পেড়ে পিঠা বানাও দেখি। আজ তালের পিঠা খেতে বড্ড ইচ্ছে করছে। আচ্ছা ঠিক আছে, আমি এখনই তালের পিঠা বানাতে যাচ্ছি। ভালোই করেছো মা, অনেকদিন হলো চালের পিঠা খাই না। একদিকে ভাবি পিঠা বানাতে ব্যস্ত থাকবে, অন্যদিকে আমরা কবিরাজ বুড়ির কাছে যাব। হ্যাঁ, এই জন্যই তো আমি তালের পিঠে বানাতে বলেছি। আচ্ছা চল একবার কবিরাজ বুড়ির কাছে যাই। তাল পেকে গাছের নিচে পড়ে আছে, এগুলো দিয়েই তালের পিঠে বানানো শুরু করি। কি ব্যাপার, মা আর তুলি এবেলা কোথায় যাচ্ছে? আমাকে পিঠে বানাতে বলে এত তাড়াহুড়ো করে বেরোচ্ছে যে তারা। এসব দেখে চাষির বউ অবাক হয়ে যায়। কিছুক্ষণ পর চাষির বউ তালের পিঠা বানাতে শুরু করে। এদিকে চাষির জমিতে কাজ শেষ করে বাড়ি ফেরার সময় এক ঘটকের সাথে তার দেখা হয়ে যায়। কি রতন মিয়া, খবর কি তোমার? বোনের বিয়া শাদি দিবানা নাকি? যা দিনকাল পড়েছে, ভালো ছেলে পাওয়াই মুশকিল হইয়া গেছে। তাই আমার কাছে কয়েকটা ছেলের সন্ধান আছে, চাইলে তোমার বোনের জন্য দেখতে পারো। হ্যাঁ ঘটক মশাই, বোনের বিয়ে তো দিতেই চাই, কিন্তু হাতে তেমন টাকা পয়সা নাই। আর আমার সে সাধ্য নেই যে বিয়েতে বোনের জামাইকে অনেক টাকা আর গাড়ি দেওয়া যাবে। তাহলে তো তোমার বোনের আর বিয়েই হইব না। আজকালকার দিনে বিয়েতে ছেলে পক্ষকে এসব কিছু দিতে হয়। এসব দিয়ে বিয়ে করাতে পারবো না ঘটক মশাই। আমি চাই না আমার বোনকে যৌতুক দিয়ে বিয়ে দিই। যারা আমার বোনকে দেখে নিবে তাদের কাছেই বোন বিয়ে দিব। আচ্ছা আমি এখন আসি। তাহলে আর কি করার, তোমার বোনকে ওই চাষা বসার সাথেই বিয়ে দিও। এখনো সময় আছে, একটু চিন্তা কইরা দেখো কিছু করা যায় কিনা। আমি চললাম। এই কথা বলে ঘটক চলে যায়। চাষিও বাড়িতে ফিরে যায়। এদিকে চাষির মা আর বোন বুড়ি কবিরাজের বাড়িতে যায়। কি ব্যাপার, তোরা এইখানে কি করছিস? কেন এসেছিস? কবিরাজ বুড়ি, আমি অনেক বিপদে আছি, আমাকে একটু সাহায্য করুন। কি হয়েছে আর তাই বল দেখিনি, দেরি করিস নে, তাড়াতাড়ি। আসলে হয়েছে কি, আমার ছেলের বউকে চিরতরে বাড়ি থেকে বের করে দিতে চায়। তাই আমি আমার ছেলের বউকে বাড়িতে আর এক মুহূর্ত দেখতে চাই না। এ ব্যাপারে যদি একটু সাহায্য করতেন তাহলে ভালো হতো। ও এই ব্যাপার, এই নে, এক বোতল নিম ফুলের মধু আছে এটাতে। এই মধু যদি কেউ একবার খেতে পারে তাহলে সে পাগল হয়ে যায়। এটাই সুযোগ। যা যা যা, তোর বউটাকে দুধের সাথে মিশিয়ে এটা খাইয়ে দিস। এই মধু খাইয়ে দিলে কি বউ চলে যাবে? হ্যাঁ, এই নিম ফুলের মধু অনেক কার্যকর। এবার বাড়ি যা দেখিনি, এটা খাইয়ে দিলেও পাগল হয়ে তোদের বাড়ি থেকে চলে যাবে। আর অযথা এখানে বসে সময় নষ্ট করিস না, আমার অনেক কাজ আছে, যা তোরা। আচ্ছা ঠিক আছে, আমরা চলে যাচ্ছি। এরপর শাশুড়ি আর ননদ
কবিরাজ বুড়ির বাড়ি থেকে চলে যায়। এদিকে চাষির বউ তালের পিঠা বানাতে ব্যস্ত। এমন সময় এক সাধু বাবা এসে হাজির হয়। বাড়িতে কেউ আছো? আমাকে কিছু খেতে দেবে? খুব ক্লান্ত আর তৃষ্ণার্ত আমি। কিছু খেতে দিলে হয়তো ক্ষুধার তৃষ্ণা মেটাতে পারবো। বাড়িতে মনে হয় কেউ এসেছে, যাই গিয়ে দেখি কে এলো। ও মা, সাধু বাবা যে, আপনি এখানে কখন এলেন? এই তো কিছুক্ষণ আগে আমি এখানে আসলাম। মা, তোমার কাছে কি খাওয়ার কিছু আছে? আর যদি আমাকে কিছু দিতে তাহলে খুব ভালো হতো। সপ্তাহ খানেক হলো পেটে কোনো দানা পানি পড়েনি। ঠিক আছে, আপনি এখানে বসুন, আমি এখনই আপনার জন্য খাবার নিয়ে আসছি। এই নিন আপনার খাবার। এরপর চাষির বউ কিছু তালের পিঠা এনে সাধু বাবাকে খেতে দেয়। সাধু বাবা তৃপ্তি ভরে সেই তালের পিঠাগুলো খেয়ে নেয়। হ্যাঁ, বহুদিন পর তালের পিঠা খাওয়ার সুযোগ হলো। খেতে অনেক সুস্বাদু হয়েছে মা। যাওয়ার আগে তোমাকে কিছু একটা দিয়ে যেতে চাই। এই নাও, নিম গাছের ফুল তোমার কাছে সব সময় রাখবে। এতে করে তোমার ভালো হবে মা। কিন্তু সাধু বাবা, এই নিম ফুল আমাকে কিভাবে সাহায্য করবে? এই নিম ফুল তোমার কোনো বিপদ হতে দেবে না, সব সময় বিপদের সঙ্গী হয়ে থাকবে। তোমার ঘরের এক কোণে ফুল রেখে দিবে। আচ্ছা ঠিক আছে সাধু বাবা। এরপর সাধু বাবা চলে যায়, আর কিছুক্ষণ পর তার শাশুড়ি আর ননদও বাড়িতে ফিরে আসে। কি ব্যাপার বৌমা, তুমি এখানে কি করছো? পিঠে বানানো শেষ হয়নি নাকি? আরে আরে কি হলো কি? এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি চিন্তা করছো? চলো, আমাদেরকে পিঠে খেতে দেবে। কাজে কিভাবে ফাঁকি দেবে শুধু সেই চিন্তা আর কি। পিঠা না বানিয়ে এখানে দাঁড়িয়ে আছে, আর হাতে ওটা কি গো? না না, তেমন কিছু না, সামান্য তেলের বোতল। তালের পিঠা বানিয়ে রেখেছি, ঘরে চলুন, আপনারা গরম গরম তালের পিঠা খেতে দেই। চাষির বউ গরম গরম তালের পিঠা খেতে দেয় তার শাশুড়ি এবং ননদকে, এবং তারা সেই তালের পিঠা খেতে থাকে। এমন সময় চাষি কাজ শেষ করে বাড়িতে ফিরে আসে। কি পিঠা বানিয়েছো গে গিন্নি? চারিদিকে পিঠার গন্ধে মো মো করছে, আর পেটেও যে খুব ক্ষুধা লেগেছে। আমাকেও দু চারটে পিঠে দাও দেখি। আগে হাত মুখ ধুয়ে এসো, তারপর পিঠা খেতে এসো। তোমার জন্য আমি পিঠা আলাদা করে রেখে দিয়েছি। এরপর চাষি হাত মুখ ধুয়ে এসে সেই পিঠেগুলো খেতে বসে। নে বাবা নে, আরো এ দুটো পিঠে কা, তুই খেলে আমার শান্তি। তা বলছিলাম, তুলির বিয়ে নিয়ে কিছু চিন্তা ভাবনা করেছিস? মেয়েটার তো বিয়ের বয়স হয়েছে নাকি? হ্যাঁ, তাই চিন্তা ভাবনা করছি তুলির বিয়ের ব্যাপারে। তবে আজকাল যৌতুক ছাড়া বিয়ে দেওয়া যায় না মা। ছেলে পক্ষকে কিছু দিতে হবে, কিন্তু এত টাকা কোথায় পাবো? ও নিয়ে তুই চিন্তা করিস না, টাকা পয়সার জোগাড় হয়ে যাবে। কালী ঘটকের সাথে কথা বল। পরদিন সকালে কি ব্যাপার মা, তুমি এখানে বসে কি নিয়ে চিন্তা করছো? কি আর চিন্তা করব, কত চিন্তা যে মাথায় বসে আছে তার কোনো হদিস নেই। তোর বিয়ে নিয়ে চিন্তা, বউকে বাড়ি থেকে বের করার চিন্তা, আরো কত চিন্তা। হ্যাঁ, তা ঠিক বলেছো, কিন্তু ভাবিকে এখন বাড়ি থেকে বের করে দিলে বাড়ির সব কাজ কে করবে? এদিকে বিয়ে বাড়িতে কাজেরও তো শেষ নেই, বাড়িতে তো মেহমানও আসবে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, এখন কিছুতে এ কাজ করা যাবে না। তোর বিয়েটা পার হোক, তারপর ওকে এই বাড়ি থেকে বের করব। তখন সাপও মরবে, লাঠিও ভাঙবে না, বুঝলি? তাহলে কবিরাজি ওষুধটা রান্নাঘরের এক জায়গায় রেখে দাও, কেমন? আর হ্যাঁ, সাবধানে রেখো কিন্তু মা। এ কথা বলে তুলি নিজেই সেই নিম ফুলের মধু রান্নাঘরের একটা কোণে রেখে দেয়। এরপর কেটে যায় কয়েকটা দিন।
একসময় তুলির বিয়ে হয়ে যায় বড় বাড়িতে। ছেলে পক্ষকে অনেক যৌতুক দিয়ে তুলিকে বিয়ে দিতে হয়। বেশ কদিন তো পেরিয়ে গেল, এবার যে ওই বউটাকে বিদেয় করতে হবে। ভাবছি আজই বুড়ির ওই ওষুধ বউকে খাইয়ে দেব, তাহলে বউ এই বাড়ি থেকে বিদেয় হবে। তুলির মা, ও তুলির মা, কোথায় গেলে গো তোমরা? বাড়িতে কি কেউ নেই? হ্যাঁ, আরে খালাম্মা যে, এতদিন পর আমাদের কথা মনে পড়লো বুঝি? শরীর ভালো আছে তো? তা তুলির বিয়েতে আসেননি কেন খালাম্মা? আর বলো না, আমার হয়েছে যত জ্বালা। এই বুড়ো বয়সে শরীর ভালো থাকে নাকি? আজ ভালো তো কাল ভালো নেই। শরীর ভালো ছিল না তাই আসতে পারিনি, কিন্তু তোমার শাশুড়ি কই? দেখতে পাচ্ছি না যে। মা ঘরে আছে, চলুন ঘরে চলুন, আপনাকে নাস্তা দেই আমি। হ্যাঁ তাই চলো, অনেক দূর থেকে এসেছি, শরীর অনেক ক্লান্ত, নাস্তা খেলে ভালো লাগবে। কি রে বোন, তুই অবেলায় শুয়ে আছিস কেন? শরীর খারাপ নাকি? না, শরীর খারাপ করেনি, এমনিতেই শুয়ে আছি। তা তুই কখন এলি? এই মাত্র এলাম। তার তোর মেয়ে কেমন আছে শ্বশুর বাড়িতে? কিছু কি জানিস? না রে, খবর পাইনি। তবে আমার মেয়ে ভালোই থাকবে সেটা আমার জানা আছে। অন্তত আমার ছেলের বউয়ের মতো তো আর করবে না। আমার মেয়ে শ্বশুর বাড়িতে সুখে আছে। বিয়ের সময় কত কিছু দিয়েছি বলতো। শুধু জিনিস দিলে কি মেয়ে ভালো থাকবে? এ কথা তোকে কে বলেছে? তুই যেমন তোর ছেলের বউকে দেখতে পারিস না, ঠিক তেমনি তুলির শাশুড়িটাও তুলিকে দেখতে পারে না রে। আরে খবরই আমি নিয়ে এসেছি। বলছো কি আপা তুমি? আমার মেয়ের সাথে এত বড় প্রতারণা করার সাহস ওরা কোত্থেকে পায়? আমার ছেলেকে তার শ্বশুর বাড়ি থেকে কিচ্ছু দেয়নি, তারপরও আমার বাড়িতে ছেলের বউকে থাকতে দিয়েছি। হ্যাঁ, থাকতে দিয়েছিস, স্বার্থের কারণে নয়, ভালোবেসে। এখনো সময় আছে, তুই ছেলের বউকে ভালোবেসে আগলে রাখ। দেখবি তুলিকেও সবাই ভালোবেসে আগলে রেখেছে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। এ কথা তো আমি আগে একটিবারের জন্য ভেবে দেখিনি। আমি আমার ছেলের বউয়ের সাথে যেমন ব্যবহার করব, আমার মেয়েও ঠিক তেমন ব্যবহারই পাবে তার শাশুড়ির কাছ থেকে। আমি অনেক বড় ভুল করতে যাচ্ছিলাম। ভালোই হয়েছে কবিরাজ বুড়ির দেওয়া ওষুধটি ওকে আমি খাওয়াইনি। কি হয়েছে কি মা? কাকে কি খাওয়ানোর কথা বলছো? না রে বাবা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি অনেক বড় ভুল করতে যাচ্ছিলাম। আমি আর কোনোদিনও এমন করব না। বৌমাকে আর অপমানও করব না, তাকে কষ্টও দেব না। আমাকে মাফ করে দে বাবা। হঠাৎ কি এমন হলো যে তুমি এমন করছো? খালাম্মা, কি হয়েছে বলো তো? তোর বোন তুলি শ্বশুর বাড়িতে ভালো নেই জেনে তোর মা এমনটা করছে রে বাবা। ও আচ্ছা, নিজের মেয়ে ভালো নেই তাই মা একথা বলছে। আমি আগেই বলেছিলাম যৌতুক দিয়ে বিয়ে না দিতে, আমার কথা একটু শুনলো না। আর বাড়ির বউকে তুচ্ছ আর অবহেলা করার কারণে এমনটা ঘটেছে। এই যেন নিম ফুলের মধুর মতো। আমার ভুল হয়েছে। আজ থেকে এ বাড়ির বউকে আর অবহেলা করবো নে। ভালোবাসা আর মমতা দিয়ে নিজের মেয়ের মতো আগলে রাখবো। এতে আমার মেয়েটাও পরের বাড়িতে ভালো থাকবে। হ্যাঁ, এবার তুই ঠিক কথাই বলেছিস বৌমা। এবার শাশুড়ি তোমাকে মন থেকে মেনে নিয়েছে। আর কোনো সংশয় আছে তোমার মনে?
না কালাম্মা, এখানে আমি আমার মাকে আবার ফিরে পেয়েছি। সন্তান যেমনই হোক না কেন, মা কি কখনো ফেলে দিতে পারে নাকি? এরপর থেকে শাশুড়ি আর বউয়ের সম্পর্ক ভালো হয়ে যায়, আর ওদিকে তুলিও সুখে শান্তিতে সংসার করতে থাকে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।